देखो मैंने सब लेके आया because I ran off Pratik because he is the in charge of my party. So my hard disks, see, phone, hard disk. আমি মুখ্যমন্ত্রী যাওয়া সিপি যাওয়াটাকে মনে করি অনৈতিক, অসাংবিধানিক, কেন্দ্রীয় সংস্থার তদন্তে সরাসরি বাধা দান। মহাভারতে দ্রৌপদীর বস্ত্রহরণের গল্প শুনেছিলেন আপনারা? পশ্চিমবঙ্গে এবার যেটা হলো সেটা হচ্ছে এই ভারতের গণতন্ত্রের বস্ত্রহরণ। সেটা করলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল চুরি করে। 2011-তে পরিবর্তন সরকার আসার পর তৃণমূলের নেতাকর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির নিচে লিখতেন সততার প্রতীক। সততার প্রতীক নাম দিয়ে দল আর তার দলের নেতা নেত্রীরা যে কতটা গুছিয়ে নিয়েছে সেটা বাংলার মানুষ পরিষ্কার বুঝতে পারছে। আর তারপর 2014-তে ভাইপোর আগমনের পর তৃণমূলের নেতা কর্মীরাও আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির নিচে সততার প্রতীক কথা দুটো লিখতে পারেন না, শব্দ দুটো লিখতে পারেন না। কারণ এই দলটা, তার দলের নেতা নেত্রী আর কেউই সততার প্রতীক নয়। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ঘটালেন এই ইডি রেডে ঢুকে গিয়ে ফাইল চুরি করে, সেটা একেবারে গণতন্ত্রের বস্ত্রহরণ। শুধু পশ্চিমবঙ্গের মানুষ নয়, গোটা ভারতবর্ষের মানুষ তাকিয়ে আছে সুপ্রিম কোর্টের দিকে এবং অমিত শাহের স্বরাষ্ট্র দপ্তরের দিকে, যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জঘন্য অপরাধ করার পর জেলে যায় কিনা। যদি মমতা বন্দ্যোপাধ্যায় এই কাণ্ড ঘটনার পরেও জেলে না যায়, অন্য রাজ্যের কথা জানি না, এই রাজ্যে ইডি সিবিআই আর নিজের দায়িত্ব কাজ ঠিকঠাক করতে পারবে না। শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে ইডি এবং কেন্দ্রীয় বাহিনী মার খেয়েছিল, তারপরেও খুব একটা ব্যবস্থা কিছু হয়নি। তাদেরকে চৈতন্য আনার জন্য শেখ শাহজাহান জেলে আছে ঠিকই, সেই রকমের দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া যায়নি। শেখ শাহজাহানের বাড়িতে ইডির আধিকারিকরা যেদিন মার খেলো, সিবিআই ইডির উচিত ছিল সেদিনই বড় পুলিশ ফোর্স নিয়ে গিয়ে, বড় কেন্দ্রীয় ফোর্স নিয়ে গিয়ে শেখ শাহজাহানের বাড়িতে রেড করা এবং এলাকা ঘিরে ফেলা। সেটা হয়নি। আর এবারে কি হলো, ইডির রেড চলাকালীন প্রতীক জৈনের বাড়িতে ঢুকে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায় আইপিএস, দলদাস আইপিএস গুলোকে নিয়ে। এবং ইডি যে রিপোর্ট দিচ্ছে, যে জন্য এই প্রতিবেদনটা করা, সেই দলদাস আইপিএস আই ইডি আধিকারিকদের কাছ থেকে ফাইল, ডিভাইস, মোবাইল, হার্ড ডিস্ক, ল্যাপটপ ছিনিয়ে নিলেন। কি শাস্তি হওয়া উচিত? আইনজীবীরা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2 বছরের জেল হওয়া উচিত। এই ঘটনার পরেও যদি মমতা জেলে না যায়, তাহলে জানতে হবে আমাদের দেশে গণতন্ত্র, আইন কানুন, সংবিধান কিচ্ছু নেই। ইডি ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং 2 শীর্ষ পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার মোট 17টি ধারায় অভিযোগ দায়ের করার আবেদন জানিয়েছে। এবং এই যে আগে যে বললাম 2011 থেকে 14 3 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির নিচে সততার প্রতীক লেখা হতো, তারপরে এখন আর তার সততার প্রতীক তৃণমূলের নেতা কর্মীরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে লিখতে পারেন না। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার চুরির অভিযোগ দায়ের হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফাইল চুরির অভিযোগ দায়ের হচ্ছে, ইডি দায়ের করছে সুপ্রিম কোর্টে। এবং যেটুকু দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতায় 305 নম্বর ধারা অনুযায়ী কোন ব্যক্তির বাড়িতে চুরির অভিযোগ আনছে ইডি। শীর্ষ আদালতে ইডি আরো জানিয়েছে, আবেদন করেছে শেক্সপিয়ার সরণি থানা এবং ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা সহ যে সমস্ত জায়গায় ইডি আধিকারিকদের বিরুদ্ধে কলকাতা পুলিশ এবং মমতা বন্দ্যোপাধ্যায় এফআইআর করেছে, সেই সমস্ত সিবিআই কে ট্রান্সফার করা হবে। সিবিআই তদন্তের দাবি তুলেছে ইডি আধিকারিকরা সুপ্রিম কোর্টে এবং 17টি ধারায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের রয়েছে। মুখ্যমন্ত্রী তো সাংবিধানিক পোস্টে আছেন, তার হয়ে যারা দলদাসগিরি এবং চটিচাটাগিরি করে চলেছিল এতদিন, সেই আইপিএস আধিকারিকরা কিন্তু এবার বড় ফাঁসা ফাঁসলেন। বিশেষ করে মামলা দায়ের হয়েছে কলকাতার সিপি মনোজ ভার্মা এবং রাজ্যের ডিজি রাজীব কুমার। দলদাসগিরির একটা লিমিট আছে, কিন্তু এই কলকাতায় কাজ করতে আসা কিছু আইপিএস দলদাসগিরিটাকে একেবারে শিল্পের পর্যায়ে পৌঁছে দিয়েছে। যেমন তৃণমূলের নেতা কর্মীদের চুরিচামারি করার পরেও কোনো লজ্জা নেই, তেমনি এই দলদাস পুলিশগুলোর, আইপিএস গুলোর কোন রকম লজ্জা নেই, সামান্যতম লজ্জা এদের নেই। এদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এই 17টি ধারায় মামলা হলো, কিন্তু সুপ্রিম কোর্টে এদের মামলা হলো, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে। কিন্তু এই সমস্ত আইপিএস গুলো, কলকাতার সিপি মনোজ ভার্মা, এই ডিজি রাজীব কুমার, এদের বিরুদ্ধে আজ অব্দি এই ঘটনায়
কেন স্বরাষ্ট্র দপ্তর থেকে কোনো ব্যবস্থা নেওয়া হলো না? ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন থেকে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? ইডি যেটা অভিযোগ জানিয়েছে এবং এই অভিযোগের ছবি সহ তথ্য প্রমাণ দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিশাল পুলিশ বাহিনী নিয়ে এই রেডের মধ্যে ঢুকে যান এবং এই যে ইডি যে সমস্ত রেড করে বাজেয়াপ্ত করা হয়েছিল, সবুজ ফাইল, হার্ড ডিস্ক, মোবাইল, ল্যাপটপ, এই সমস্ত কেড়ে নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছিলেন কলকাতার সিপি মনোজ ভার্মা এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। কত বড় অপরাধ করলেন তারা! আইপিএসরা কলকাতায় এসে অপরাধ করছে, এত কিছু দেখার পরেও যদি স্বরাষ্ট্র দপ্তর চুপ করে বসে থাকে তাহলে একটা ভুল বার্তা যাবে, গণতন্ত্রের বস্ত্রহরণ করে দিলেন তারা। ভুল বার্তা যাবে গোটা ভারতবর্ষের কাছে, শুধু এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নয়। আমি দেখতে চাই যে স্বরাষ্ট্র দপ্তর এই 3 আইপিএস কে, মনোজ ভার্মা, রাজীব কুমার, এই প্রিয়তোষ রায়, এই 3 জনকে যথা উপযুক্ত শাস্তি দিচ্ছে। সুপ্রিম কোর্ট কি করবে সেটা তো পরের ব্যাপার, সুপ্রিম কোর্টের শুনানি শুরু হচ্ছে। তাহলে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই আইপিএস গুলো রাজীব কুমার এবং মনোজ ভার্মার বিরুদ্ধে শুনানি হবে। কিন্তু এদেরকে যারা রিক্রুট করেছে এবং এই যে স্বরাষ্ট্র দপ্তর যাদের আন্ডারে এরা কাজ করে, কেন্দ্রীয় সরকার যারা এদেরকে মাইনে দেয়, তারা এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে এটাই এখন দেখার। শুধু সুপ্রিম কোর্টের উপর ভরসা করলে হবে না। এই সমস্ত দলদাস চটিজাটা আইপিএস গুলো এবার কিন্তু একেবারে সংবিধান বিরোধী কাজ করেছে। আইপিএস হয়ে আরেকটা সংবিধান স্বীকৃত কেন্দ্রীয় সংস্থা ইডি আধিকারিকদের তদন্তে বাধা দিয়েছে, তাদের উপর চাপ সৃষ্টি করেছে, তাদেরকে কাজে ভয় দেখিয়েছে। ইডি তাদের পিটিশনে পরিষ্কার বলছে যে মুখ্যমন্ত্রী এবং ডিজি এবং নগরপাল এরা প্রত্যেককে তাদেরকে ভয় দেখিয়ে তাদের হাত থেকে রীতিমতো ফাইল, ডিভাইস ছিনতাই করে নিয়ে গেছেন। স্বরাষ্ট্র দপ্তর আজ অব্দি কেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নিল না? ইডির তদন্তে বাধা দেবার জন্য এই আইপিএস গুলোর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি অমিত শাহের স্বরাষ্ট্র দপ্তর এখন অব্দি কেন নিল না? মমতা বন্দ্যোপাধ্যায়কে শাস্তি দিতে গেলে সুপ্রিম কোর্টের উপর ভরসা করতে হবে, বুঝলাম, কিন্তু এই যে আইপিএস গুলো যাদের চাকরি দিয়েছে কেন্দ্র সরকার, এখন অব্দি কেন্দ্র সরকার এই আইপিএস গুলোর বিরুদ্ধে যারা অন্যায় করলো, অপরাধ করলো, সংবিধান ভায়োলেট করলো, আইন কানুন কিছু মানলো না, তাদের বিরুদ্ধে এখন অব্দি কোনো ব্যবস্থা কেন নেওয়া গেল না? বাংলার মানুষ জানতে চায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছ থেকে, ভারতবর্ষের মানুষ জানতে চায় যে এই দলদাস আইপিএস গুলোর বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে মোদী সরকার। এবারও যদি এই দলদাস আইপিএস গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না যায় তাহলে এই রাজ্যে সব আইপিএসই তৃণমূলের হয়েই চটি চাটবে। এরপরে যাও বা 2-1 ভালো কাজ করছিলেন তারাও এবার তৃণমূলের চটি চেটে চলবে। যদি তৃণমূলের চটি চেটে এই আইপিএসরা ভালো ভালো গদিতে বসতে পারে, পদে বসতে পারে, তাহলে বাকিরা কেন করবে না? পুলিশ সিস্টেম ধ্বংস হয়ে গেছে, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ ধ্বংস, একেবারে ধ্বংস করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। যেদিন ক্ষমতায় আসার পর ভবানীপুর থানায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী নিজে তৃণমূল কর্মীদের ছাড়াতে, সেদিনই বুঝে গেছিলাম যে এই রাজ্যে গণতন্ত্র, আইন কানুন, পুলিশ সিস্টেম সব লাটে উঠতে চলেছে। দেখা যাক সুপ্রিম কোর্ট এদিকে কি শাস্তি দেয়। 17টা ধারায় মামলা হয়েছে, ছবি দেওয়া হয়েছে, তথ্য প্রমাণ দেওয়া হয়েছে, যে পিটিশন করেছে ইডি তাতে ফটোগ্রাফ যুক্ত করেছে এবং কেন্দ্রীয় এজেন্সি ইডির বক্তব্য পাঞ্চনামা রেকর্ড করতে বাধা দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং এই আইপিএসরা, ভয় দেখানো হয়েছে এবং পঞ্চনামা রেকর্ড করা যায়নি, যার জন্য মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে 305 ধারা অনুযায়ী চুরির অভিযোগ এনেছে। অবিশ্বাস্য ব্যাপার, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রথমবার চুরির অভিযোগ এলো এবং ওখানে এই পিটিশনে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী এবং শীর্ষ পুলিশ আধিকারিকরা বাজেয়াপ্ত করা নথি, ডিজিটাল তথ্য নিজের হাতে করে নিয়ে চলে যান। রীতিমতো ফোর্স নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইডির রেডে ঢুকেছিলেন এবং তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারকে কলুষিত করেছেন, মুখ্যমন্ত্রীর চেয়ারকে অপমানিত করেছেন এবং ইডির রেডে বাজেয়াপ্ত করা ফাইন নিয়ে চলে এসেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিনিমাম 2 বছরের জেল হওয়া উচিত। এখন সুপ্রিম কোর্ট এই রাজ্যে চলা অন্যান্য মামলাগুলোর মতন অন্ধ ধৃতরাষ্ট্রের মতন বসে থাকে কিনা সেটার দিকেও আমাদের নজর থাকবে। দুটো ডিপার্টমেন্টের দিকে আমাদের নজর থাকবে। এক, দেশের কেন্দ্রীয় সরকার, তাদের স্বরাষ্ট্র দপ্তর, তারা এই দলদাস চটিচাটা আইপিএস গুলোর বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারে। আর 2, সুপ্রিম কোর্টের দিকে আমাদের নজর থাকবে। যেভাবে সুপ্রিম কোর্টের ভূমিকা দেখেছিলাম আরজিকর কাণ্ডে, ন্যাক্কারজনক ভূমিকা, এবং এই বাংলায় অধিকাংশ ক্ষেত্রে এই যে ডিএ মামলা,
ডিএ মামলার সুপ্রিম কোর্টে দেখছি তারিখ পে তারিখ মামলার ফয়সালা হচ্ছে না। কিন্তু এই কেসে যদি সুপ্রিম কোর্ট অন্ধ ধৃতরাষ্ট্র হয়ে থাকে, তাহলে ভারতবর্ষের আইন কানুন সংবিধান যে একেবারে বিপদের মধ্যে পড়ে যাবে, লাটে উঠে যাবে, এটা আর বলার অপেক্ষা রাখে না। গোটা ভারতবর্ষের নজর শুধু এই পশ্চিমবঙ্গের নয়, গোটা ভারতবর্ষের মানুষের নজর সুপ্রিম কোর্টের দিকে, দেশের স্বরাষ্ট্র দপ্তরের দিকে, যে এই ভয়ঙ্কর অপরাধ করার পর, সংবিধান ভাঙার পর, আইন কানুন ভেঙে দেওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি শাস্তি হয়। মমতা বন্দ্যোপাধ্যায় জেলে না গেলে সেটা ভারতীয় সংবিধানের একটা লজ্জাজনক অধ্যায় হবে, এটা আর বলার অপেক্ষা রাখে না। আইপিএস গুলোকে এখনো কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর, কেন্দ্রীয় সরকার কেন এদের বিরুদ্ধে সোকস নোটিশ ইস্যু হলো না, সেটাই কিন্তু আমাদের ভাবাচ্ছে। আর কতদিন চুপ করে থেকে এই আইপিএস গুলোকে এইভাবে দলদাসগিরি করার সুযোগ দেবে কেন্দ্রীয় সরকার, সেটা একটা বড় প্রশ্ন এই রাজ্যের মানুষের। কেন্দ্রীয় নেতৃত্ব যদি এভাবে চুপ করে থাকে, তাহলে কিন্তু বঙ্গ বিজেপির নেতাদের প্রচুর অস্বস্তিকর প্রশ্নের মুখোমুখি হতে হবে। কেন এই সমস্ত আইপিএস গুলোকে এবার তো একদম হাতে নাতে প্রমাণ পাওয়া গেল রাজীব কুমার এবং মনোজ ভার্মার বিরুদ্ধে, কেন ব্যবস্থা নেওয়া হবে না? বাংলার মানুষ জানতে চাইছে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে, মোদী সরকারের কাছ থেকে, যে এরকম চটিচাটা আইপিএস গুলোকে কতকাল আমরা আমাদের ট্যাক্সের টাকায় পুষে রাখবো। কেন্দ্রীয় সরকারকে কিন্তু এবার জবাব দিতে হবে। স্বরাষ্ট্র দপ্তর এবং সুপ্রিম কোর্ট দুজনাই এবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে পাঠানোর ক্ষেত্রে অন্ধ ধৃতরাষ্ট্র হয়ে বসে থাকে কি না, সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। দেখা যাক এই পিটিশনে যা বলা হয়েছে, তাতে পরিষ্কার দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজীব কুমার এবং মনোজ ভার্মা এই বাজেয়াপ্ত করা ফাইল ছিনিয়ে নিয়েছেন, ডিভাইস ছিনিয়ে নিয়ে মুখ্যমন্ত্রীর তৃণমূলের গাড়িতে তুলে দিয়েছেন। মুখ্যমন্ত্রী নিজে বলছেন, আমি নাকি তৃণমূলের চেয়ারপারসনের সঙ্গে গেছিলাম, তৃণমূলের চেয়ারপারসনের সঙ্গে গিয়েছিলেন কলকাতার সিপি এবং রাজ্যের ডিজি। কেন? এটা কিন্তু বড় প্রশ্ন। আমরা দেখলাম আজকে কলকাতা হাইকোর্টে নবান্নের সামনে ধর্ণা দেওয়ার জন্য আবেদন করলো বিজেপি। নবান্নের সামনে তারা ধর্ণা দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ফাইল চুরি কাণ্ড নিয়ে। অবভিয়াসলি কলকাতা পুলিশ অনুমতি দেয়নি, যেভাবে তারা শুভেন্দু অধিকারীকে অনুমতি দেয় না। 110 বার হাইকোর্টে যেতে হয়েছে একটা বিরোধী দলের নেতাকে, 110 বার। তিনি নিজে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বারবার বলেন, আমার নাকি আন্দোলন লগ্নে জন্ম। তিনি শুভেন্দু অধিকারীকে 110 বার কলকাতা হাইকোর্টে যেতে হয়েছে জনসভা করার জন্য। এতটাই ভয় পাচ্ছেন শুভেন্দু অধিকারী জনসভাকে। আবার হাইকোর্টে গেল বিজেপি। আমরা দেখলাম আজকে কলকাতা হাইকোর্টের জাস্টিস শম্পা দত্ত পালের এজলাসে মামলা উঠলো এবং তিনি মামলা করার অনুমতি দিয়েছেন। এখন দেখা যাক মামলার ফয়সালা কি হয় এবং বিজেপি নবান্নের সামনে মমতার ফাইল চুরি নিয়ে বিক্ষোভ দেখাতে পারে কিনা। সবচেয়ে যেটা বড় খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিএনএস এর 305 ধারা অনুযায়ী চুরির মামলা দায়ের করছে ইডি। মমতার গায়ে চুরির মামলা লেগেই গেল, 17টা ধারায় মামলা হয়েছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ভয়ঙ্করতম অপরাধ করার জন্য জেলে যেতে দেখতে চাই এবং তার সঙ্গে তার দোষর আইপিএস রাজীব কুমার ডিজি এবং আইপিএস মনোজ ভার্মা কলকাতা সিপি, তাদেরকেও মমতা বন্দ্যোপাধ্যায় 2 হাত ধরে আমরা জেল যেতে দেখতে চাই। তাহলে জানবো যে ভারতের সংবিধান অক্ষুণ্ণ আছে, ভারতের আইন কানুন অক্ষুণ্ণ আছে। কি বলবেন আপনারা, সেটা কি হবে? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। বাংলার মিডিয়া এই রকমের জোরালো বক্তব্য রাখতে না পারলেও, বাংলার বিখ্যাত সাংবাদিকরা ভয়ে পিছিয়ে গেলেও, আপনারা তো জানেন যে আমরা দেশে এবং এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।